আপনাদের তো পুরো বাড়ি ঘুরিয়ে দেখালাম, কিন্তু না, এখানে কোথাও তো কোনো ভুতুড়ে কিছুর ছোঁয়া নেই। তাহলে কি এটা শুধুই গুজব নাকি? এক সেকেন্ড, ওইদিকে কি একটা নড়ে উঠলো মনে হলো না? তৎক্ষণাৎ মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ঘুরে গেল পেছনের দিকে। স্পষ্ট দেখা গেল একটা কালো মতো ছায়া সরে গিয়ে মৃন্ময়ের একদম সামনের ঘরের ভেতরের দিকে ঢুকে গেল। সাথে সাথে মৃন্ময় হাতে মোবাইলটা শক্ত করে ধরে এগিয়ে গেল সেই দিকে। এক পা করে যত এগোচ্ছে ততই যেন অন্ধকারটা আরো বেশি করে গাঢ় হচ্ছে। মৃন্ময়ের পায়ের পাতা যেন ভারী হয়ে আসছে, সাথে হৃৎপিণ্ডের গতিও যেন প্রতি সেকেন্ডে বেড়ে চলেছে। ঘরটির চৌকাঠের অনেকটা কাছে এসেছে মৃন্ময়। মনের মধ্যে একটা ভয় কাজ করলেও ওর পা যেন ওর নিয়ন্ত্রণ ছাড়াই সামনের দিকে এগিয়ে চলেছে। একটা অজানা ভয় ওর সারা শরীরময় জেঁকে বসেছে, সাথে একটা আষ্টে গন্ধ যেটা অনেকক্ষণ থেকেই আসছিল ওর নাকে, সেটা যেন আরো তীব্র হয়ে উঠেছে। মৃন্ময় ঘরের একদম কাছে এসে কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। ওপারে কি আছে সেটাও জানে না, কিন্তু তাও অনেক সাহস নিয়ে মোবাইল ফোন ধরে এগিয়ে যাবে। কিন্তু তার আগেই ঘরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে খপ করে চেপে ধরল ওর মোবাইল ফোন ধরে থাকা হাতটা। ভয়ে প্রাণ শুকিয়ে আসছে মৃন্ময়ের। এই হাত অশরীরী কোনো শক্তির নাকি মানুষের বুঝতে পারছে না মৃন্ময়। সাথে সাথে ওর মনে হলো ওর পিঠ বরাবর একটা ঠান্ডা বরফের মতো কিছু ওকে চেপে ধরেছে। হাতের ওপর প্রচণ্ড পরিমাণে চাপ পড়ছে মৃন্ময়, আর সাথে গা হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে ওর। মোবাইল ফোনের গ্রিপটাও ক্রমশ হালকা হয়ে এলো মৃন্ময়। ফোনটা ধূপ করে মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে মৃন্ময় চিৎকার করতে যাবে, তার আগেই সেই ঘরের ভেতর থেকে একটা কিছু বেরিয়ে এসে ওর মুখ চেপে ধরল। আরে ছাগল চাপ, এটুকুতেই এত ভয় পেয়ে গেলে ভিডিওতে রিচ আসবে কি করে? নিজের সামনে অরূপকে দেখে মৃন্ময়ের ধরে প্রাণ ফিরে এলো। অরূপ মৃন্ময়ের মুখ থেকে হাত নামিয়ে দিয়ে সরে দাঁড়ালো। অরূপ ছেড়ে দিতেই মৃন্ময় একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে কপালের ঘামটা মুছে নেয়। এই ডিসেম্বরের কনকনে শীতের রাতেও ঘাম ঝরছিল শরীরে। মৃন্ময় নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে বলল, পুরো বাড়িটাই তো ঘুরে দেখলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না তো। অরূপ ততক্ষণে মৃন্ময়ের হাত থেকে ওর ফোনটা নিয়ে ভিডিওগুলো দেখতে ব্যস্ত ছিল। মৃন্ময়ের কথা শুনে এক রহস্যময় হাসি এসে ওর দিকে তাকালো। মৃন্ময় ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, এই তুই আবার কি ঘুট পাকাচ্ছিস? হ্যাঁ, এই বাড়ির সমস্ত জায়গা ঘুরে ফেললেও আমরা কিন্তু ওই বাড়ির দোতলার শেষ ঘরটায় এখনো যাইনি। ওই ঘরে একবার গেলে হতো না? মৃন্ময় অরূপের কথায় বড় বড় চোখ করে ওর দিকে তাকালো। মৃন্ময় এর আগে অনেক জায়গায় শুনেছে, এমনকি অনেক নিউজ আর্টিকেল, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় দেখেছে এই মিত্তির বাড়ি ভৌতিক। বিশেষ করে এই বাড়ির 2 তলার শেষের ঘরের ভেতর যেই গেছে সে আর ফিরে আসেনি। একসময় এই বাড়ি জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। চারিদিকে বেশ নামডাক ছিল মিত্তির বাড়ির। 70-এর দশকের সময় এই বাড়ির প্রতিপত্তি বিশাল ছিল, কিন্তু সময়ের সাথে সাথে কোনো এক অজানা কারণে একে একে এই বাড়ির অনেক লোক মারা যায়, আর যারা বাকি ছিল তারা এই মৃত্যু মিছিল দেখে এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। সেই থেকে এই বাড়ি এমনি পড়ে আছে, আর ক্রমে সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
অনেক প্রমোটার এসেছিল এই বাড়ি সরিয়ে নতুন ফ্ল্যাট তৈরি করার আশায়, কিন্তু আজ পর্যন্ত এই বাড়ির একটা ইট সরাতে পারেনি কেউ। মৃন্ময় একটা শুকনো ঢোক গিলে বলল, তোর কি নিজের জীবনের প্রতি এতটুকুও মায়া নেই? তুই জানিস না ওই ঘরটা ভয়ানক। ওর ভিতরে যে গেছে সে ফেরেনি কিন্তু আর। আরে তুই ফালতু ফালতু ভয় পাচ্ছিস। আমরা যাব, ক্যামেরা নিয়ে সমস্ত বিষয়টা রেকর্ড করব, আর সবাইকে দেখাবো যে কিছুই নেই ওই ঘরে। ভাবতে পারছিস তুই কত কত রিচ বাড়বে আমাদের গল্পে? ওই ঘরের জন্য যখন টাকা পাবি তখন দেখবি, আর এইসব ভয়কে হাসি পাবে। কিন্তু তাও প্রেতাত্মাদের অযথা বিরক্ত করে লাভটা কি আছে ভাই? ধর, ভিতর ডিম একটা, তুই কোনো কাজেরই নোস। যা ভাগ, আমি একাই যাব ওই ঘরের ভিতর। অরূপের কথায় একটু হলে ইগো হার্ট হয় মৃন্ময়ের। আর যাই হয়ে যাক, ও মোটেও ভিতর ডিম নয়। ও যদি ভিতর ডিম হতো তাহলে কি ওর ইউটিউব চ্যানেলে এত নামডাক হতো? যদিও সেই সমস্ত জায়গা ও একা যায়নি, আর সেই সব জায়গাতে যে ভুতুড়ে ঘটনা ঘটেছিল সেসব ওরাই এডিটিং করে তৈরি করেছিল। এভাবে ভিডিও করে অনেক টাকা কামিয়েছে ও। তবে এইবার মিত্তির বাড়ির অনেক ডিমান্ড থাকায় খুব একটা ইচ্ছা না থাকলেও ওকে আসতে হয়েছে এখানেই। তবে এখন যদি ও ওই ঘরে না যায় তাহলে অরূপ ওকে নিয়ে আর কি করতে ছাড়বে না। এটা নিয়েই তো আবার পরে বন্ধু মহলে হাসি ঠাট্টা হবে, ওকে নিয়ে খিল্লি ওড়াবে সবাই। না না, এইটা কখনোই হতে দিতে পারে না মৃন্ময়। মৃন্ময় মনের মধ্যে অনেক হিসেব নিকেশ করে বলে, না না, তুই একা যাবি কেন? আমিও যাবো তোর সাথে। আমি মোটেও ভিতর ডিম নই। কেন রে, এখন কি হলো? তুই তো বলছিলি যাওয়া উচিত নয়। মৃন্ময় বিরক্ত হয়ে বলল, এই বেশি বকিস না তো, চল চল যাই। অরূপার কথা না বাড়িয়ে মৃন্ময়ের হাত থেকে ক্যামেরা আর টর্চ নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। মৃন্ময়ও অনেক সাহস সঞ্চয় করে এগিয়ে গেল অরূপের সাথে। মৃন্ময় যত দোতলার দিকে এগোতে থাকল তত ওর বুকের ভেতরটা ভয়তে ঢেপ ঢেপ করতে লাগল। নেহাত জেদের বশে বলে দিয়েছে, নয়তো ওর ইচ্ছে করছিল সেখান থেকে পালিয়ে যেতে। অরূপের মুখে ভয়ের লেশমাত্র নেই। এখন ওর মনে টাকা উপার্জনের নেশা লেগেছে। সেই নেশার কাছে প্রাণের ভয় বা মনের ভয় কোনো কিছুই বেশি বড় নয়। সিঁড়ি দিয়ে উঠে একদম দোতলার ঘরের সামনে এসে দাঁড়ালো দুজনে। ঘরের দরজা বন্ধ, না বাইরে থেকে কোনো তালা দেওয়া নেই। অরূপ হালকা ঠেল দে ক্যাচ ক্যাচ শব্দ করে কাঠের দরজাটা খুলে গেল। আর ঠিক তার সাথেই সেই আষ্টে গন্ধটা ওদের দুইজনের নাকে এসে বাড়ি মারল। নাকে গন্ধটা আসতেই দুইজনের গা গুলিয়ে উঠল। মাগো, কি বিকট গন্ধ হয় রে, গা গুলিয়ে উঠছে তো। আরে এতদিন ধরে ঘরটা বন্ধ, তাই এরকম গন্ধ বেরোচ্ছে। বেশি ভাবিস না, চল তো ভিতরে যাই। অরূপ মৃন্ময়ের হাত ধরে ওকে নিয়ে ঘরের ভেতর ঢুকে গেল, আর সাথে সাথে জোরে শব্দ করে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। দুজনেই চমকে উঠে পেছন দিকে তাকিয়ে দেখল দরজা বন্ধ হয়ে গেছে। ভাই দেখ, দরজাটা বন্ধ হয়ে গেল আপনা আপনি। আমি বলছি শোন, এইখানে অশরীরী কিছু একটা আছে, এখনো সময় আছে, কিন্তু বেরিয়ে যাই, চল। মৃন্ময় কথাটা বলেই পেছন ফিরে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। অরূপ ওর হাত টেনে ধরে ওকে আটকে দিল। কত পুরনো বাড়ি বলতো এটা, দরজার কলকবজা সব নড়ে গেছে, তাই এরকম খোলার পর আপনা আপনি বন্ধ হয়ে গেল। পুরনো জিনিসে এসব একটু আধটু হয়। মৃন্ময় তবুও একবার বন্ধুকে বোঝানোর জন্য বলল, আমার কিন্তু এখনো সব ঠিক লাগছে না। তুই বেশি ভাবছিস, চল তো আমার সাথে, কিচ্ছু হবে না। অরূপ এক প্রকার জোর করে টেনে নিয়ে গেল মৃন্ময়কে। মৃন্ময়ের যাওয়ার ইচ্ছে না থাকলেও বন্ধুর কারণে ওকে যেতেই হলো।
ঘরের ভেতরটা বেশ বড়, পুরনো দিনের আসবাবপত্রে ভর্তি ঘর। তবে ঘুণ ধরে সব আসবাবপত্রেরই অবস্থা খুব খারাপ। অরূপ টর্চ মেরে ঘরের সমস্ত কোণের অবস্থা দেখে মৃন্ময়কে বলল, ঘরের অবস্থা দেখেছিস তুই? এরপর এই ঘর থেকে পচা গন্ধ ছাড়বে না তো আর কোত্থেকে ছাড়বে? অরূপ সামনে, তার পেছনেই মৃন্ময় এগোচ্ছিল। এমন সময় মৃন্ময়ের মনে হলো ওর পেছন থেকে কিছু একটা সরে গেল। তার সাথে একটা ঠান্ডা হাওয়া ওর সারা শরীরে এসে লাগলো। সাথে সাথে সারা শরীর ভেতর থেকে কেঁপে উঠল মৃন্ময়ের। মৃন্ময়কে দাঁড়িয়ে যেতে দেখে অরূপ পেছন ঘুরে দেখল মৃন্ময়ের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। অরূপ অবাক হয়ে বলল, কি রে, কি হলো তোর? এরকম থম মেরে দাঁড়িয়ে গেলি কেন? এই এই আমার না মনে হলো আমার গা ঘেঁষে কিছু একটা ঠান্ডা মতন বেয়ে চলে গেল ভাই। ধর, তুই বেশি ভাবছিস। এখন তোর গা ঘেঁষে কে যাবে বলতো? এখানে তুই আর আমি ছাড়া আর কে আছে? তুই আমার কথা বিশ্বাস কর, আমি এখানে এখানে কিছু ঠিক নেই রে। অরূপ বিরক্ত হয়ে বলল, ধর, তুই এত ভাবছিস কেন, একটু বলবি? আশা থেকে সেই একই কথা বলে যাচ্ছিস তুই। অরূপ কথাগুলো বলতে বলতে এগিয়ে যাচ্ছে দেখে মৃন্ময় নিজেও ওর পেছন পেছন এগিয়ে গেল। মৃন্ময় ভীষণ ভয় পেয়েছে, কিন্তু এখন এখান থেকে একা যাওয়ার মতো সাহসটুকু ওর কাছে আর অবশিষ্ট নেই। অরূপ কিছুটা এগিয়ে যাওয়ার পর মাটির দিকে টর্চ ফেলতে কালো মতো কিছু দেখতে পেল। টর্চটাকে আরও সামনে নিয়ে এসে ও ভালো করে দেখল মেঝের মধ্যে কালো কিছু একটার মোটা আস্তরণ জমা হয়েছে। জুতো দিয়ে সেটা ঘষতেই সেই আস্তরণটা কিছুটা উঠে গেল। এতক্ষণে মৃন্ময় নিজেও অরূপের কার্যকলাপের উপর লক্ষ্য করেছে। আস্তরণের কিছুটা অংশ উঠে যেতেই অমনি ভয়েতে মৃন্ময় লাফিয়ে উঠল। ওটা ওটা রক্ত ছিল। ধর, রক্ত এখানে আসবে কি করে? আর এটা যে রক্তেরই দাগ সেটা তুই বুঝলি কি করে? বেশি ভয় পাস না তো, যত সব। মৃন্ময় কথাটা বলে যেই সামনে ঘুরল অমনি একটা কিছু ওর গায়ে এসে পড়তেই অরূপ ভয়তে চিৎকার করে পেছনে সরে গেল। অরূপের একদম পেছনেই মৃন্ময় দাঁড়িয়েছিল। অরূপ পেছনে সরে আসতে দুজনে একসাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। সাথে সাথে ফোন আর টর্চ দুটোই ওর হাত থেকে মাটিতে পড়ে গেল। টর্চটা একটু গড়িয়ে গিয়ে একটা আসবাবে ধাক্কা খেয়ে ঘুরে যেতেই টর্চের আলো এসে পড়ল সেই বস্তুটির ওপর। সাথে সাথে দুজনে ভয়ে সিটিয়ে গেল। ওদের ঠিক সামনে এখন পড়ে আছে একটা আধ পচা মানুষের মৃতদেহ, যার শরীরের 70% চামড়া খসে পড়েছে। এমনকি শরীরের মাংসগুলো পচে গিয়ে পোকা ধরে গেছে। কঙ্কালটা দেখে মনে হচ্ছে যেন কেউ খুবলে খুবলে তার উপর থেকে মাংস তুলে খেয়ে বাকিটা এই রকম ভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। মৃন্ময় ভয়ার্ত কণ্ঠে বলল, আমি বারণ করেছিলাম তোকে, শুনলি না তুই আমার কথা? এখন আর মনে হয় আমরা বেরোতে পারবো না। অরূপ কোনো কথা না বলে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে হাত বাড়িয়ে ফোনটা নেওয়ার চেষ্টা করতেই ওর মনে হলো ওর হাতটা কেউ ভারী কিছু দিয়ে চেপে দিয়ে চলে গেল। অরূপ সাথে সাথে ব্যথায় চিৎকার করে উঠল। কি হয়েছে তোর? কে যেন আমার হাতটা চেপে দিল। মৃন্ময় অরূপের হাতে নিজের হাত দিয়ে চেপে দেখতে গেলে অরূপ ব্যথায় চেঁচিয়ে ওঠে, লাগছে আমার, তুই চাপছিস কেন আরো? মৃন্ময় অরূপের অবস্থা দেখে আর দেরি করে না, উঠে দাঁড়িয়ে চটজলদি টর্চ হাতে নিয়ে বলল, আমাদের এবার বেরোনো উচিত, নয়তো এর আগে এগোলে আর প্রাণে বাঁচবো না আমরা। মৃন্ময় অরূপকে হাত ধরে উঠে দাঁড়াতে সাহায্য করল।
টর্চটা একবার মেঝের দিকে ঘুরিয়ে ফোনটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু না, সেটাকে আর পাওয়া গেল না। ফোনের মায়া ত্যাগ করে যে দরজা দিয়ে এসেছিল সেই দরজার দিকে এগিয়ে গেল দুইজনে। দরজার সামনে এসে একবার পেছন দিকে তাকিয়ে মৃন্ময় দরজা টেনে খুলতে গেল, কিন্তু এ কি, দরজা তো বন্ধ। মৃন্ময় আরো গায়ের জোর দিয়ে দরজা ঠেলে খুলতে গেল, কিন্তু না, দরজা তো খুলছেই না। অবশেষে ক্লান্ত হয়ে অরূপের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, দরজা দরজা বন্ধ হয়ে গেছে, খুলতে পারছি না আর। কি বলছিস কি তুই? দরজা খুলবে না কেন? আমরা তো এই দরজা দিয়ে এলাম। অরূপ এক হাত দিয়ে দরজা টেনে খোলার চেষ্টা করল, কিন্তু দরজাটা এক চুল ফাঁক করতে পারল না। এবার এবার কি করব আমরা? তাহলে কি আমরাও আর এই ঘরের বাইরে বেরোতে পারবো না? অরূপ নিজের ভয়টাকে গিলে নিয়ে বন্ধুকে সাহস জোগাতে বলল, না, সেটা কেন হবে? আমি আছি তো, ঠিক অন্য কোনো রাস্তা আমরা খুঁজে পাবোই। দোতলায় আছি আমরা, এখান থেকে আমরা বেরোবো কিভাবে? জানলা দিয়ে যে বেরোবো সেটাও তো সম্ভব নয়। এটা তো পুরনো জমিদার বাড়ি, নিশ্চয়ই এখানে গুপ্ত দরজা থাকবে। ঠিক দেখবি আমরা বেরিয়ে গেছি। অরূপ আর মৃন্ময় দরজা খোলার ব্যর্থ চেষ্টা না করে এগিয়ে গেল উল্টো দিকে। এগোতে এগোতে আবার সেই পচা গলা কঙ্কালের সামনে এসে দুজনে হাজির হলো। অরূপ একটা শুকনো ঢোক গিলে কঙ্কালটাকে পার করতে যাবে, তখনই নিচের পা আটকে যেতে সেই দিকে তাকাতেই হাড় হিম হয়ে গেল অরূপের। মৃন্ময় অরূপকে দাঁড়িয়ে পড়তে দেখে টর্চের আলো অরূপের পায়ের দিকে ফেলতেই দেখতে পেল কঙ্কালটা একটা হাত দিয়ে শক্ত করে অরূপের পাটা ধরে আছে। অরূপ পা ছাড়ানোর চেষ্টা করলেও লাভ হলো না কিছুতেই। এত শক্ত করে চেপে ধরে রেখেছে ওর পাটা, যেন একটা শিকল দিয়ে বেঁধে দিয়েছে কেউ। মৃন্ময় আর উপায় না দেখতে পেয়ে নিজের পা দিয়ে কঙ্কালটার হাতের মধ্যে একটা কষিয়ে লাথি মারতেই কঙ্কালটা একটা আছাড় মারার মতো করে অরূপকে এমনভাবে ফেলে দিল যে অরূপ সোজা হয়ে মাটিতে হুড়মুড় করে পড়ে গেল। মৃন্ময় অরূপের অবস্থা দেখে এগিয়ে যেতে গেলে কঙ্কালটা একা একাই মাটি থেকে উঠে মৃন্ময়ের সামনে এসে দাঁড়ালো। ওর সাথে সাথে ভয়তে কয়েক পা পিছিয়ে গেল। আর কাল বিলম্ব না করে পেছন ঘুরে দৌড়াতে শুরু করলো মৃন্ময়। আর ঠিক তখনই কয়েক পা এগোতেই পেছন থেকে ওকে কেউ চাপটে ধরতেই চোখে অন্ধকার দেখতে শুরু করলো মৃন্ময়। শরীরের ভেতরে একটা ভীষণ রকমের অস্বস্তি শুরু হলো ওর। একটা সময় পর নিজেকে আর ধরে রাখতে না পেরে জ্ঞান হারালো মৃন্ময়। ওর শরীর নেতিয়ে পড়ল মাটিতে। অরূপ যখন অনুভব করল ওর পায়ের বাঁধন আলগা হয়ে গেছে, তখনই ও কোনো রকমে উঠে বসল মেঝেতে। পেছনে তাকিয়ে কঙ্কালটাকে দেখার চেষ্টা করল, কিন্তু এ কি, এখানে তো কোনো কিছুই নেই। কঙ্কালের চিহ্ন, এমনকি ওর গা থেকে যে পচা গলা গন্ধটা বেরোচ্ছিল সেইটা পর্যন্ত নেই। এমনকি মৃন্ময়ও, হ্যাঁ, মৃন্ময়ও তো সেখানে নেই। অরূপের এবার ভীষণ রকমের ভয় হতে শুরু করলো। ঠিক তখনই নিজের পায়ের কাছে কিছু একটা গড়িয়ে এসে ঠেকতেই সেদিকে তাকিয়ে দেখল ওর টর্চ এবং মৃন্ময়ের ফোন ওর পায়ের কাছে পড়ে আছে। সাথে সাথে নিচু হয়ে দুটো জিনিস তুলতে যাবে, তখনই ওর মনে হলো ওর সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে মাথা তুলে সেই দিকে তাকাতে অরূপ অবাক হয়ে গেল। একটা মেয়ে, বয়স 20 বা 21 হবে, ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার ধূসর চোখের মনির গভীরে
যেন হারিয়ে যাচ্ছে অরূপ। অরূপের মনে হলো মেয়েটা ওকে সম্মোহন করছে, কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যে এত সুন্দর একটা মেয়ে কি করছে একা একা? অরূপের খুব ইচ্ছে হলো মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু সাহসে ঠিক কুলিয়ে উঠতে পারল না। মনের মধ্যে এক অদ্ভুত দোলাচল সৃষ্টি হয়েছে ওর। চারিদিকটা কেমন যেন মিষ্টি সুগন্ধে ভরে উঠেছে। সেই আষ্টে গন্ধটা আর পাচ্ছে না অরূপ। মেয়েটাও একভাবে ওর দিকে তাকিয়ে আছে, যেন অরূপের ভেতর পর্যন্ত মেপে চলেছে মেয়েটা এক অদ্ভুত চাহনির সাথে। মাতাল করা সুগন্ধে অরূপের মাথা ঝিমঝিম করে উঠল। কোনো কিছুই যেন ওর মাথায় ঢুকছে না। এক আলাদাই মায়ার জালে জড়িয়ে পড়ছে অরূপ। হট করে কখন যে আবার জ্ঞান হারিয়ে ফেলল সেটা নিজেও বুঝতে পারল না অরূপ। ক্রমশ নাকে একটা বিদঘুটে গন্ধ আসতে থাকায় বিরক্তিতে চোখ খুলে তাকালো অরূপ। নিজেকে একটা বন্ধ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে অবাক হয়ে গেল সে। সে তো ছিল ওই ঈশান কোণের ঘরটাতে, তাহলে এখানে এলো কিভাবে? মাথাটাও বেশ ভারী লাগছে। কিছুক্ষণ আগে কি হয়েছিল মনে করার চেষ্টা করল, কিন্তু ওই মেয়েটা আর তারপর সেই সুগন্ধ, এই দুটো জিনিস ছাড়া আর তো কিছু মাথায় আসছে না অরূপের। ওই ঘর থেকে কি করে এখানে পৌঁছালো সেইটাই তো এখন পরিষ্কার নয়। অন্ধকারের মধ্যে থাকতে থাকতে এই অন্ধকারটা অনেকটা সয়ে এসেছে অরূপের। চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল ও এখন ঠিক কোন জায়গায় আছে, কিন্তু না, এই ঘর ওর তো চেনা নয়। মিত্তির বাড়িতে ঢোকার পর প্রায় সমস্ত বাড়িটা, এমনকি সমস্ত ঘরের ভেতরে ঢুকে ঢুকে ভিডিও করছিল অরূপ আর মৃন্ময়, কিন্তু না, এই ঘরে তো এর আগে এসেছে বলে মনে হচ্ছে না অরূপের। এই কথাটা ভাবার সাথে সাথেই মৃন্ময়ের কথা মনে পড়ে গেল অরূপের। মৃন্ময়কে তো সে তখন থেকে দেখতে পাচ্ছে না। কোথায় গেল মৃন্ময়? এই বাড়িতে যে অশরীরী শক্তি আছে এই বিষয়ে একদম নিশ্চিত অরূপ। তাহলে কি ওদের মধ্যে কেউ মৃন্ময়কে শেষ করে? না 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 না, এসব উল্টো পাল্টা কথা না ভেবে এখন ওকে খোঁজা দরকার। অরূপ জোর না করলে মৃন্ময় মোটেও আসতো না এই ঘরে। টাকার লোভে এখন ওদের প্রাণ যেতে চলেছে। অরূপ উঠে বসে ঘরের দেওয়াল হাতড়ে হাতড়ে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। এই অন্ধকারের মধ্যে কোথাও যদি একটা দরজা বা জানলা পাওয়া যায় তাহলেই এখান থেকে বেরোনো সম্ভব। অরূপ এগোচ্ছে, এমন সময় কারোর পায়ের শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি পাশে থাকা একটা আলমারির পেছনে লুকিয়ে পড়ল। লুকিয়ে লুকিয়ে ও স্পষ্ট দেখতে পেল দরজা খুলে গিয়ে দুইজন লোক এসে একটা মেয়েকে ঠেলে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে আবার বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। মেয়েটা তাড়াতাড়ি উঠে দরজা ধাক্কাতে শুরু করলো, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, তোমরা আমায় ছেড়ে দাও, আমি তো শুধুমাত্র ভালোবেসেছি, কোনো অপরাধ তো করিনি। কেন আমায় বন্দি বানিয়ে রেখেছো এখানে? ছেড়ে দাও আমায়। সাথে সাথে দরজা খুলে গিয়ে একটা লোক মশাল হাতে ঘরের ভেতর ঢুকল। মশালের আলোতে মেয়েটার মুখ দেখতে পেল অরূপ, যার সম্মোহনের মায়ায় পড়েছিল অরূপ। এ তো সেই মেয়েটাই। মেয়েটা লোকটার পায়ে পড়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো ভুল করিনি, ভালোবাসা তো কোনো পাপ কাজ নয়। লোকটা মেয়েটার চুলের মুঠি ধরে তুলল নিজের পায়ের কাছ থেকে। তারপর
মেয়েটার মুখ নিজের মুখোমুখি এনে বলল, এই মৃত্যুর বাড়িতে বিয়ে হয় জাত দেখে, পয়সা দেখে। ওই অন্য জাতের ছেলের সাথে আমি মোটেও তোর বিয়ে দেব না মালিনী। আর তোর ভালোবাসার কথাই আগুন ধরিয়ে দেবো আমি। বেড়সিংহ গ্রামের জমিদারের ছেলের সাথে তোর বিয়ে দিচ্ছি আমি। ভালোই ভালোই বিয়েটা মিটে গেলে তুই বিদায় হবি এখান থেকে, আর আমিও হাঁপ ছেড়ে বাঁচবো। লোকটা এতগুলো কথা বলে মেয়েটার চুলের মুঠি ছেড়ে দিল। তবে মেয়েটার তেজ 1% কমানো যায়নি তাতে। মেয়েটি জেদ দেখিয়ে বলল, হয় হয় তোমরা আমায় আমার ভালোবাসার মানুষের সাথে বিয়ে দেবে, নয়তো আমি আমার এই প্রাণ রাখবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো। লোকটা পেছনে ঘুরে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মেয়ে মানুষের প্রাণের মায়া কারোর থাকে না। তোমার প্রাণ এলো কি গেল তাতে আমার কেন? এই বাড়ির কারোর বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই। হয় তুমি সুরঞ্জিতকে বিবাহ করবে, নতুবা তুমি আমার প্রাণ স্বইচ্ছায় দান করতেই পারো। তবে আমি তোমার বিয়ে ওই অজাতের ছেলের সাথে কখনোই দেব না। লোকটা চলে যেতেই মেয়েটা চিৎকার করে উঠল, তোমরা আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিয়ে কিন্তু খুব ভুল করছো বলে রাখছি। আমি অভিশাপ দিচ্ছি, আমি নিজের প্রাণ দিলে তোমাদের কাউকে আমি শান্তিতে বাঁচতে দেব না। আমার প্রাণ নিয়ে আগ্রহ না থাকলেও নিজেদের প্রাণ নিয়ে নিশ্চয়ই থাকবে। মেয়েটার কথায় কেউ বিশেষ নজর দিল বলে মনে হলো না, কারণ দরজার ওই পার দিয়ে কেউ আর এলো না, আর না কারোর আওয়াজ পাওয়া গেল। মেয়েটা চোখের জল মুছে নিয়ে নিজের শাড়ির আঁচল থেকে গুটিকতক বড়ি বের করে সেটা নিজের মুখে পুড়ে দিল। বড়ি মুখে পুড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার শরীর মাটিতে লুটিয়ে পড়ল। এতক্ষণ ঘটে চলা পুরো দৃশ্য দেখে অবাক হয়ে গেল অরূপ। মেয়েটা কে? এই লোকটা কে? কিছুই বুঝতে পারছে না ও। এতক্ষণ এই বাড়িতে ছিল, ওরা দুজন ব্যতীত আর কেউ যে আছে তার বিন্দু মাত্র আভাস ওরা তো পায়নি। তাহলে এই এতগুলো ব্যক্তি এলো কোথা থেকে? এদের পরিচয় কি? কিছুই তো জানে না অরূপ। এমনকি নিজে কিভাবে ওইখান থেকে বেরোবে সেটাও জানে না ও। অরূপ এসব ভাবছিল, এমন সময় হঠাৎ নিজের পিঠে কারোর হাতের ছোঁয়া পেয়ে অবাক হয়ে পেছনে ঘুরে তাকাতেই হাঁ হয়ে গেল। এক্ষুনি যে মেয়েটাকে নিজের চোখের সামনে মেঝেতে লুটিয়ে পড়তে দেখল, সেই এখন ওর চোখের সামনে দাঁড়িয়ে। ভয়ে কেঁপে উঠল অরূপ। মেয়েটা ওর হাত অরূপের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমিও কি একটু আফিম চেখে দেখবে? মেয়েটার গলা শুনে অরূপের শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। পেছন ঘুরে তাকিয়ে দেখল ওখানে এখনো মেয়েটার দেহ পড়ে আছে। তাহলে ওর সামনে এখন কে দাঁড়িয়ে আছে? এটা ভেবে যেন ওর মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। অরূপ পিছবে বলে একটা পা পেছনে বাড়াতে আলমারির সাথে ধাক্কা খেল। সাথে সাথে মেয়েটা হেসে উঠল। মেয়েটার এই মিষ্টি চেহারার সাথে যেন মোটেও ওর এই হাসির মিল নেই। এ যেন ইহজগতিক হাসি নয়। কানে বড্ড লাগছে মেয়েটার হাসি, আর সময়ের সাথে সাথে যেন ওর হাসির তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। অরূপ দেখল মেয়েটার গা থেকে আস্তে আস্তে মাংস খসে পড়ছে। একে একে ওর অক্ষি কোটর থেকে চোখ খুলে পড়ে গেল মাটিতে। যে হাতে আফিম ধরেছিল সেই হাতের নখ উপড়ে পড়ে গেল। হাতের চামড়া খসে গিয়ে হাড় বেরিয়ে এলো। কোমর পর্যন্ত ঢালাও চুল যেন মাথার মাংসের সাথে গলে গলে পড়তে লাগলো। সাথে সেই বিকট গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। অরূপ সেখানে আর থাকতে না পেরে পেছন ঘুরেই দৌড়ে গিয়ে সেই দরজা খোলার চেষ্টা করতেই দেখল মেয়েটা লুটিয়ে পড়া দেহটা
আস্তে আস্তে উঠছে আর ওর দিকে এগিয়ে আসছে। অরূপ গায়ের জোর দিয়ে টানতেই দরজাটা খুলে গেল আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড়ালো সামনের দিকে। দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেয়ে পড়েই যাচ্ছিল অরূপ। তার আগেই সেই ব্যক্তি তাকে ধরে নিল। অরূপ নিজেকে সামলে নিয়ে মুখ তুলে তার দিকে তাকাতেই দেখতে পেল মৃন্ময়। হ্যাঁ, মৃন্ময় তাকিয়ে আছে ওর দিকে। অরূপ যেন আশার এক চিলতে আলো দেখতে পেল মৃন্ময়কে দেখতে পেয়ে। ভাই, তুই ঠিক বলেছিলি, এই জায়গাটা ভুতুড়ে, এখানে অশরীরী আত্মার ভিড়, আমাদের এখান থেকে পালাতেই হবে। তুই তুই কোথায় ছিলি এতক্ষণ? তোকেই তো খুঁজছিলাম আমি। এখানে দাঁড়িয়ে কথা বলিস না, চল আমাদের এখান থেকে বেরোতে হবে, নয়তো ওই মেয়েটা আমাদের মেরে ফেলবে। ও চারিদিকে মায়া ছড়িয়ে রেখে দিয়েছে। অরূপ মৃন্ময়কে আর কিচ্ছুটি না বলতে দিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে দৌড়াতে লাগলো সামনের দিকে। এখান থেকে বেরোনোর রাস্তা কোন দিকে সেটা জানে না অরূপ। খালি ওর মাথায় একটাই চিন্তা যে এখান থেকে বেরোতে হবে। দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে একটা বস্তুতে হোঁচট খেতেই অরূপ নিচের দিকে তাকিয়ে দেখল ওর সেই টর্চটা এখানে পড়ে। টর্চটাকে এখানে পড়ে থাকতে দেখে ভীষণ অবাক হয়ে গেল সে। নিচু হয়ে টর্চটা তুলে সেটা মৃন্ময়কে দেওয়ার জন্য পেছন ঘুরতেই আবারও একরাশ ভয় চেপে ধরল ওকে। এতক্ষণ মৃন্ময় ভেবে যার হাত ধরে দৌড়াচ্ছিল সে এখন কঙ্কাল রূপে ওর সামনে দাঁড়িয়ে আছে। অরূপ ভয়ে চিৎকার করে কঙ্কালটা ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। কঙ্কালটা ওর দিকে এগিয়ে আসতে ও আর কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে দৌড়ালো। তবে কিছুটা এগোনোর পর নুপুরের আওয়াজ পেয়ে দাঁড়িয়ে গেল সে। নুপুরের মিষ্টি সুর তুলে কেউ একজন এগিয়ে আসছে ওর দিকে। অরূপ সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরে ও স্পষ্ট দেখল সেই মেয়েটা ওর দিকে এগিয়ে আসছে। ওর ধূসর চোখের চাহনি সে আগের মতোই গভীর। মেয়েটা এগিয়ে আসতে অরূপ পেছনের দিকে দৌড়াতে উদ্যত হতেই মেয়েটা হুশ করে একদম ওর সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে যাওয়া বললে ভুল হবে, মেয়েটা তো হাওয়ায় ভাসমান। মেয়েটার পা মাটি থেকে কিছুটা উপরে হাওয়ায় ভাসছে। অরূপ দেখল মেয়েটার রূপ আগের মতন স্নিগ্ধ নেই। ধূসর চোখ দুটি জল জল করছে। মুখ থেকে যেন মাংস খুবলে তোলা হয়েছে। হাতের নখগুলো বড় ছুরির মতো ধারালো। জিভ বাইরে বেরিয়ে লকলক করছে, যেন এক্ষুনি অরূপের দেহের রক্ত সে শুষে নেবে। মেয়েটা ফ্যাস ফ্যাসে গলায় বলল, মালিনীকে ওরা মরতে বাধ্য করেছে, তাই একে একে ওরা সবাই শেষ হয়েছে। এই দুই হাত দিয়ে খুপলে খুপলে ওদের মৃতদেহের মাংস খেয়েছে এই মালিনী। সেই স্বাদের প্রেমে পড়ে গেছি যে মানুষের মাংসের স্বাদ আলাদা হয়, কিন্তু বহুদিন এই স্বাদ আমি পাইনি। আজ আবারও পেতে চলেছি, আজ আবারও মানুষের রক্তে স্বাদ পেতে চলেছে মিত্তির বাড়ির মেয়ে মালিনী। অরূপ নিজের প্রাণ বাঁচানোর একটা শেষ চেষ্টা করতে কাতর কণ্ঠে বলে উঠল, আমাকে ছেড়ে দাও, আমি কি করেছি, আমাকে যেতে দাও প্লিজ। অরূপের কথা শেষ হতেই ক্ষণক্ষণে গলায় এক বিদঘুটে হাসি হেসে মালিনী বলল, এই মিত্তির বাড়ি যে আস্ত ভুলভুলাইয়া, এই বাড়িতে যে একবার আসে সে বেরোনোর রাস্তা খুঁজে পায় না। তোমরাও পারবে না। অরূপের সারা শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে। গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে, যেন কেউ যেন ওর গলা টিপে ধরে ওর গলার আওয়াজ আটকে দিয়েছে। পা কাঁপছে থরথর করে, পায়ের জোর যেন হারিয়ে ফেলেছে ও। তবুও নিজের প্রাণের মায়া ছাড়া
কোনো কিছুই এখন বড় নয় অরূপের কাছে। অরূপ মনের মধ্যে ইষ্ট দেবতার নাম নিয়ে পেছন ঘুরে আর না দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলো। সামনে যদি ওর মৃত্যু লেখা থাকে তাহলে তাই সই, কিন্তু নিজেকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু ও নিশ্চয়ই করবে। কিছুটা এগিয়ে যেতেই ওর পা ধরে কেউ টান দিল। মুখ থুবড়ে মাটিতে পড়তেই শক্ত মেঝেতে লেগে ওর মাথা ফেটে রক্ত পড়তে শুরু করলো। অরূপ তবুও হার মানল না, পুনরায় উঠে দৌড়াতে শুরু করলো। পেছনে তাকিয়ে দেখল মাটিতে যেখানে ওর মাথা ফেটে রক্ত পড়েছিল, মেয়েটা সেইখানে বসে রক্তটা চেটে চেটে খাচ্ছে। অরূপের কাঁটা গলিয়ে উঠল এইসব দৃশ্য দেখে। নিজেকে খানিকটা সামলে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। এদিকে মৃন্ময়ের যখন জ্ঞান ফিরল, তখনও সে ঘরের একই জায়গায় পড়ে আছে। চোখ খুলে চারিদিকে একবার দেখে নিয়ে উঠে বসল মৃন্ময়। শরীরটা বড্ড হালকা মনে হচ্ছে যেন। পাশে নিজের ফোন পড়ে থাকতে দেখে ওর অরূপের কথা মনে পড়ল। অরূপ উল্টে পড়ে গিয়েছিল, ঠিক তারপরেই তো কিভাবে যেন ও নিজেও জ্ঞান হারিয়ে ফেলেছিল। অরূপের কথা মাথায় আসতেই মৃন্ময় ফোনটা হাতে নিয়ে উঠে বসল। ঘরটা আগে যতটা অন্ধকার লাগছিল, এখন ততটাও অন্ধকার লাগছে না। মৃন্ময়ের চোখ হঠাৎ দরজার দিকে যেতে ও দেখল দরজাটা খোলা আছে। আবারও অবাক হয়ে গেল মৃন্ময়। কিছু সময় আগেই ও আর অরূপ দুজন গায়ের সমস্ত জোর লাগিয়ে এই দরজা খুলতে পারেনি, আর এখন এই দরজাটা এরকম হাট করে কে খুলে দিল? একবার মনে হলো তাহলে কি এখন ওর বেরিয়ে যাওয়া উচিত এই ঘর থেকে। তারপর আবার মনে হলো অরূপকে একা ফেলে রেখে ও কোনো মতেই যেতে পারে না। তারপর আবার ভাবল দরজাটা এইভাবে হাট করে খোলা, হতেই পারে অরূপ দরজা খোলা পেয়ে একা একাই বেরিয়ে চলে গেছে। তারপর আবার মনে হলো অরূপ এটা ওর সাথে করতেই পারে না, নিশ্চয়ই অরূপ ঘরের ভেতরেই কোথাও আছে। মৃন্ময় নিজের সমস্ত ভাবনা সরিয়ে রেখে পেছন ঘুরে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখল ঘরের ভেতর আরও একটা দরজা আছে। দরজার ওপার থেকে কে যেন সজোরে দরজায় আঘাত করছে। মৃন্ময় বুঝে উঠতে পারল না দরজার বাইরে যে আঘাত করছে সে অরূপ কিনা। প্রথম প্রথম দরজা খুলতে সাহস পেল না মৃন্ময়, কিন্তু নিজের বন্ধুর কথা ভেবে ও দরজা খুলল আর দেখল সামনে অরূপ দাঁড়িয়ে, ওর সারা গা দিয়ে ঘাম ঝরছে। অরূপ নিজের সামনে মৃন্ময়কে দেখে ওকে জড়িয়ে ধরতেই যাবে, কিন্তু তার আগে ওর কিছুক্ষণ আগে দেখা সেই কঙ্কালকে দেখে মৃন্ময় ভেবে মায়াজালে জড়িয়ে পড়ার কথা মনে পড়ে গেল। অরূপ আবার পিছিয়ে গেল মৃন্ময়কে দেখে। মৃন্ময় অরূপের এই আচরণ দেখে অবাক হয়ে গেল। ভাই, তুই আমায় দেখে এইভাবে পিছিয়ে যাচ্ছিস কেন? অরূপের তখনও সন্দেহ হচ্ছিল ওর সামনে দাঁড়িয়ে থাকা, ওর সাথে কথা বলতে থাকা এই মানুষটি কে? এ তো মৃন্ময়, নাকি অন্য কেউ? মৃন্ময় এখনো চুপচাপ অরূপকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর দিকে এগিয়ে যেতে যাবে, তখনই দেখল অরূপের পেছন থেকে কে যেন এগিয়ে আসছে। মৃন্ময় তাড়াতাড়ি অরূপের হাত ধরে টেনে ঘরের মধ্যে এনে দরজাটা বন্ধ করে দেয়। আমাদের এখান থেকে যা হোক করে বেরোতেই হবে, নয়তো এখানকার অশরীরী প্রেতাত্মা আমাদের মেরে ফেলবে। অরূপের এইবার বিশ্বাস হলো সামনের জন কোনো মায়া নয়, বরং মৃন্ময় নিজেই। অরূপ মৃন্ময়কে জড়িয়ে ধরতে গেলে মৃন্ময় বাধা দেয় ওকে। আগে আমাদের এখান থেকে বেরোতে হবে, নয়তো প্রাণে বাঁচতে পারবো না আমরা। অরূপ মৃন্ময়ের কথায় সম্মতি জানিয়ে দুইজনে দরজা দিয়ে বেরোতেই যাবে, তার আগে অরূপ আবার সেই নূপুরের আওয়াজ শুনতে পেল। তাড়াহুড়ো করে ওই ঘর থেকে বেরোতেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল।
অরূপ পেছনে ঘুরে দেখল মৃন্ময় নেই। ও একাই ওই ঘর থেকে বেরোতে পেরেছে। সাথে সাথে অরূপ ঘরের দরজায় ধাক্কা দিল, কিন্তু লাভ কিছুই হলো না। দরজা আর খোলা যাচ্ছে না। অরূপ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসে পুলিশ স্টেশনে গেল সাহায্যের জন্য। পুলিশকে সমস্ত কিছু জানাতে ওরা আসে। ততক্ষণে ভোর 4টে বেজে গেছে। যে দরজা অনেক চেষ্টা করেও অরূপ খুলতে পারেনি, সেই দরজা পুলিশ এক ধাক্কাতেই খুলে দেয়। তবে কি এই ঘরের যত রহস্য, যত মায়া, সেটা কি শুধুমাত্র রাতের অন্ধকারেই সীমিত? ভোরের আলো ফুটতেই সেই মায়া শেষ হয়ে যায়? নয়তো এখনই দরজা খুলল, আবার সাথে সাথে বন্ধ হলো না। সমস্ত মানুষ সুস্থ শরীরে বেরিয়ে এলো। এই ঘরে সত্যি মায়া আছে, নয়তো এই সব কিছু বাস্তবে কি কখনো সম্ভব? দরজা খুলতেই ওরা দেখতে পেল ঠিক সামনেই মেঝেতে মৃন্ময়ের মৃতদেহ পড়ে আছে। ওর হাতের কাছে ওর ফোন, এমনকি টর্চ পর্যন্ত পড়ে আছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমে পাঠিয়ে দিল এবং মৃন্ময়ের হাতের ফোনে রেকর্ড হওয়া ভিডিও থেকে স্পষ্ট দেখতে পেল অরূপ নিজেই নিজের বন্ধুকে খুন করেছে। অরূপ এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। ওই ঘরের মায়ার জালে জড়িয়ে ও কখন নিজের বন্ধুর খুন করেছে সেটা ও নিজেই জানে না। মৃন্ময়ের আত্মাই হয়তো অরূপকে ওই ঘর থেকে বেরোতে সাহায্য করেছে। নিজের প্রাণ দিয়েও সে বন্ধুর জীবন বাঁচিয়ে দিয়েছে। পুলিশ অরূপকে মৃন্ময়ের খুনের দায় জেলে ভরে দিল। তবে এতেই কি মিত্তির বাড়ির এই মৃত্যু মিছিল শেষ হবে? এরপর হয়তো অরূপ, মৃন্ময়দের মতো অনেকে আসবে এখানে কৌতূহলের কারণে। ওই ঘরে যারা যাবে তারা কি পারবে আদেও জীবন্ত অবস্থায় ফিরে আসতে, নাকি মৃন্ময়ের মতন ওরাও হারিয়ে যাবে ওই মিত্তির বাড়ির অতলে? শুনছিলেন লেখিকা ঋত্বিকা চ্যাটার্জির কলমে মালিনীর প্রতিশয়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা ফিরছি আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।